মিলে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন যে অনেক চ্যালেঞ্জের মধ্যে গত জুন মাসে উনি চায়না এবং মালয়েশিয়া সফর করেছেন এবং এই সফরে যে যে চুক্তি হয়েছে তাতে এই দেশের অগ্রগতি এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার অনেক কিছু সম্ভব। অনেকে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছে, গ্যাসের চ্যালেঞ্জের কথা বলেছে বা আধার বিদ্যুতের কথা বলেছে, কিন্তু সরকার গঠন করেছে মাত্র 5 মাস। যে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হলে মিনিমাম 2.5 বছর সময় লাগে। আমরা যদি এই সময়টুকু একটু ধৈর্য ধরি এবং সকলে মিলে যে যে জায়গায় আছি, যেমন বিএনপির আহ্বায়ক মহোদয়ের একটা গল্প খুব আমার ভালো লাগছে, আজিজুলের কথা বললেন, উনি তার কাজটা ঠিক মতো করতেছে। তাই আমরা সকলে কিন্তু কাজ করতেছি সবাই মিলে বাংলাদেশ। আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে ক্যাট কলেজ বলে আর কি, তো আমাদের একবার অ্যাডজুটেন্ট জেনারেল আসলেন, উনি মেজর জেনারেল পদমর্যাদা হয়, এখন মনে হয় এটা লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। ওনার একটা বক্তব্য খুব ভালো লাগছে, শোনো সবাইকে সম্মান দিতে হয়। তোমার হাউসের যে সুইপার ও যদি সকালবেলা ক্লিনিং না করে তাহলে তোমরা কি সবাই কেউ আসতে পারবে এখানে? সমাজে সকলের কাজের একটা মান আছে, অর্থাৎ তাকেও তুমি শ্রদ্ধা করবা। ওর কাজটা যদি না হয় তাহলে আমরা কেউ আজকে অফিস করতে পারবো। আমার কথা খুব ভালো লাগছে, অথবা তখন বুঝি নাই, তখন যদি আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে 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 জায়গায় আছে সে যদি তার কাজটা ঠিক মতো না করে তাহলে কাঙ্ক্ষিত মাত্রায় দেশের অগ্রগতি করা অসম্ভব। তো আমরা এখানে যারা আছি, যে যেখানে আছি, সকলে কেউ না কেউ কিছু না কিছু জড়িত। তা আমরা সকলেই মিলে আমার কাজটা যদি আমরা ঠিক মতো করি, আমার মনে হয় এগুলো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত করবেন, এটা সম্ভব। আমি সকল বক্তব্য বলি যে বাংলাদেশিরা খুব পরিশ্রমী এবং আসল মেধাবী। আপনি দেখবেন হলো যে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু মেধার স্বপ্ন রেখেছেন। আমি আপনাদের সকলে আহ্বান করবো যে আমরা সকলে মিলে যাতে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। এবং আমাদের এই যে বারবার বলেছেন যে আসলে আজ থেকে 18 বছর পর আমিও হয়তো বা 20 বছর পর আমি চাকরিতে থাকবো না, আমাদের কেউ না কেউ এই জায়গাগুলো দখল করবে। তো তারা যাতে সঠিকভাবে এই জায়গায় আসতে পারে সেই কারণে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। এবং আমি মনে করি যে 5ই আগস্ট আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, আমরা যদি সেই সুযোগটা কাজে না লাগাই তাহলে কিন্তু চ্যালেঞ্জ হবে। আমি এর আগে ওই 16ই জুলাই আপনাদেরকে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, এই দেখবেন যে গত জুলাই মাসে 250 বছর তারা পালন করেছে। তো জর্জ ওয়াশিংটন যখন, এই উদাহরণটা আমি বারবারই দিই, যে জর্জ ওয়াশিংটন যখন হলো হচ্ছে যে 1783-তে প্যারিস চুক্তি স্বাক্ষরের পর উনি গেলেন, সবাই বলা হচ্ছে যে আর্মির একটা অংশ যে আমরা ক্ষমতা লিখে দিই কিছু কিছু জায়গায়, কিন্তু বলছে না, আমরা এখন দেশ গঠনের কাজ করবো। তো যারা আপনারা এখানে আছেন সকলেই কিন্তু কন্ট্রিবিউশন আছে, এটা কিন্তু মানতেই হবে। তাহলে এখন কাজ হলো দেশ গঠনের। তো সেই কাজটা যদি আমরা না করি তাহলে আফ্রিকার অনেক কান্ট্রির উদাহরণ আছে যে দিকে চলে যেতে হবে। আর আমাদের জেলা পরিষদের প্রশাসক আমাদের ইসলামের কথা বলেছেন। আপনারা জানেন হলো হচ্ছে যে যে ধর্মে বিশ্বাস করে না কেন, একটা গ্রন্থকে বলা হলো হচ্ছে যে সর্বোচ্চ গ্রন্থ। অনেকে অনেক ধর্ম পালন করতে পারে, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাই, সেটা কোরআন শরীফ বলে যে প্রতিটা আয়াত এমন ভাবেই বলা আছে যে সেটি মানব সভ্যতার এবং ইতিহাস থেকে শুরু করে সকলগুলো বলা আছে। এর 17 নম্বর একটা সূরা আছে, আপনারা দেখতে পারেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 53-তে বলা আছে যে তোমরা যখন কথা বলবা এমন ভাবে কথা বলবা যাতে মানুষের মনে যাতে আঘাত না লাগে। মানে মানুষের মনে আঘাত লাগার এই কাজটা কিন্তু শয়তান করে, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কিন্তু আবার করতেছি আয়াত 53 সূরা বনী ইসরাঈল। আপনি বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এটুকু বলতে পারে যে কোরআন শরীফে যা যা বলছে এটি অবধারিত। আমিও অনুরোধ করবো যে আমরা যাতে এটা মানি। আর অনেকে দেখবেন যে অনেক মহামনীষী জীবনী লিখছে না, কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বরে দিতে পারে, অনেকে লিখছে। তো তার মাধ্যমে আল্লাহ মালিক এই কোরআন শরীফ আবর্তিত করছেন। এই কারণে বলা হয় হচ্ছে যে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা সেটা মানব এবং সমাজে আমরা ভালো কাজ করব। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন
এবং আগামী দিনে আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই, যেটি যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলে যে সবার আগে বাংলাদেশ। আমরা এই মততে থাকতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। আর আপনারা হচ্ছে যে যারা আহত আছেন তাদের বিষয়ে বলেছেন, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সহযোগিতা করি এবং জেলা পরিষদের প্রশাসক মহোদয় গত মিটিংয়েও বলেছেন যে উনি ওখান থেকে একটা বাজেট দিবেন, আমি একটা দিব এবং আমরা যারা জেলা বিএনপির আহ্বায়ক আছেন আমি তাকে অনুরোধ করবো আমরা সকলে মিলে যারা আপনারা আহত আছেন আমাদের পক্ষ থেকে আমরা একটা বাজেট আনবো। আমরা হসপিটালে যাবো, সিভিল সার্জন মহোদয় আছেন, আপনারা জানেন হলো হচ্ছে যে এর আগে যদি একটু বাইরে থেকে বলছি আপনার এন্টিভেনাম নিয়ে একটা কথা উঠছিল যে কেউ মন্ত্রী মহোদয় আসছিলেন আর কি, স্বাস্থ্যমন্ত্রী, উনি বলছেন যে এন্টিভেনাম অর্থাৎ হলো হচ্ছে সাপের কামড়ে বা কোনো পোকামাকড়ের কামড়ে কেউ মারা যাবে না। আমরা কিন্তু সেদিনও টাকা দিয়েছি সিভিল সার্জনকে। তা আপনাদের যে কোনো ধরনের ঢাকায় যেতে বা জরুরি কিছু হলে আমরা যৌথভাবে এটা কাজ করবো আপনাদের জন্য, কারণ আপনাদের কন্ট্রিবিউশন নিয়ে আমরা আপনাদের প্রতি সবসময় শ্রদ্ধাবনিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকাল থেকে প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের সকলে আবারও সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।